আমার মা যখন পাশের বাড়ির কাকুর সাথে বেরিয়ে যায় বাড়ি থেকে, তখন আমার বয়স মাত্র 7 বছর। 7 বছর হলেও স্পষ্ট মনে আছে সেদিন স্যান্ডো গেঞ্জির সাথে নীল হাফ প্যান্ট পরেছিলাম। বাবার ইনকাম খুব সীমিত ছিল। মায়ের ইচ্ছে তখন আকাশচুম্বী। গনগনে আগুনের মতন ছিল আমার মায়ের শরীরের রং। রূপের আগুনে যে কাউকে পুড়িয়ে ফেলতো সে। বাবা সামান্য ব্যবসায়ী, তবে ছিলেন সৎ এবং এক কথার মানুষ। মায়ের সব আবদার মেটাতে হিমশিম খেলেও মুখে হাসি দেখতাম, কিন্তু মা রইলেন না। কারণ দিনের বেলা তার ঘরে পরপুরুষের অগাধ চলাফেরায় একটা ঝামেলা ছিলাম মাত্র। তখন ক্লাস 1-এ পড়ি। স্যারের ঘরের নামটা ভুল করায় মা আমাকে বিবস্ত্র করে গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন। আজ পুরো 18 বছর পর আমার মায়ের কিন্তু সেই রূপ নেই। চামড়া কুঁচকে গেছে, মাথায় চুলে সাদা রং। আশ্চর্য হলেও সেই মা এখন আমার বাবার জন্য কাঁদে। বিগত 17 বছর সময় ধরেই কাঁদছে সে। অথচ আমার বাবা বেচারা কতই না কষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছেন। কফির কাপে চুমুক দিয়ে চুপচাপ বসে রইল তৃষ্ণা। সামনে বসে থাকা সুদর্শন যুবক সম্পর্কে তার কেউ নয়, কিন্তু অনেক কিছু। একটা সময় তার কাছে টিউশন পড়তো তৃষ্ণা। ব্যক্তিটার চোখে মুখে আলাদা এক জ্যোতি উপসে পড়ছে। সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে তৃষ্ণা বলল, রঙ্গন ভাই, আমি এসব জানি। তুই কি জানিস আমার নামের মানে কি? তুমি মানেই তো রং, রংধনুর 7 রং। তাই হয়তো তুমি আশেপাশে থাকলে প্রত্যেকটা মানুষ বড্ড সুখী হয়। আরশাদ কেন এমন করছে? তুই তো ওকে ভালোবাসিস। শোনাতেও খাত পড়ে। আর রইল ভালোবাসা। সময় দে। ডিভোর্স পেপার সাইন করে দিয়েছে ও। চাচাজান জানে? আর তোর ভাই? না, কিছু বলিনি। কি করতে চাইছিস? জানি না। আজ কি তোর অফ ডে? টিচারদের অফ ডে হয় না, আজ সরকারি ছুটি। তোদের ছুটি, আমার কি? আমার তো ভাই ছুটি নেই, রাতে ডিউটি। তোমার কাছে রিভলভার আছে? আছে। সিভিলেও রাখো? নিরাপত্তার ব্যাপার আছে। কেন, আত্মহত্যা করবি নাকি? দেখো ভাই, এসব ন্যাকামো আর না। সেবার কিন্তু বহুত প্যারা দিয়েছিলি। চল তোকে ফুচকা খাওয়াই, তারপর আশাদের সাথে দেখা করে সবটা মিটমাট করিয়ে দিয়ে আসবো। তোদের কি যে হয় মাঝে মধ্যে। রঙ্গান কথাটা বলে বিল পে করতে উঠে দাঁড়ায়। তৃষ্ণা একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, একতরফা কষ্ট পেতে কেন চলে আসো প্রতিটা ডাকে? আমি যদি ঘড়ি চিনতে পারতাম, ঘড়ির জুয়েল বদলাইতাম। ঘড়ির জুয়েল বদলাইব কেমন যায় মিস্ত্রির কাছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাইছে। রোহান যেন নিজের মাঝে নিজে আস্ত এক দুনিয়া। কারোর কোনো কথা তাকে আঘাত করতে পারে না। কি সুন্দর না জীবনটা। কে বলবে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রাতভর ডিউটি করে বিশ্রাম না নিয়ে ছুটে এসেছে তার একটা মাত্র কলে। আপন মনে তখনও গান গেয়ে চলেছে রঙ্গান। গ্রামের বাড়ি একই এলাকার হওয়ায় তাদের পরিবারের সাথে বেশ ভালো সখ্যতা রয়েছে। এমনকি আরশাদ তৃষ্ণার বিয়েতে দুই পরিবারের কাছে ঘটকের কাজ সে করেছিল। অথচ সচরাচর কেউ কি বোঝে, সবার জীবনে রং লাগানো এই রঙ্গান নামের মানুষটার পুরোটা জীবন রংহীন। দাঁড়িয়ে থাকবি? বাইক এনেছো? না। গরুর গাড়ি চলবে ম্যাম? হুম। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে হয়তো। তোর কি দাঁতে পোকা? আমি ঠিক আছি। আমাকে হাসাতে এমন লেম জোকস বলিও না। আচ্ছা, তবে চলো। নিজে হেলমেট পরে একটা এগিয়ে দিল তৃষ্ণার দিকে। তৃষ্ণা তখনও চুপচাপ দাঁড়িয়ে, শুধু মনে মনে ভাবছিল এমন একটা মানুষকে স্বপ্ন ফিরিয়ে দিতে পারল কি করে। তৃষ্ণাকে বাসায় না দেখে তেমন একটা অভিব্যক্তি প্রকাশ করেনি আরশাদ। ফ্রেশ হয়ে বেরিয়ে গেল বাসা থেকে তাদের আড্ডা স্থানে। আজ সরকারি ছুটির দিন, তাই পূর্ব প্ল্যান অনুযায়ী ছোট একটা গেট টুগেদার হবে পাশের পিকনিক স্পটে। বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে প্রথমে আরশাদ চলে গেল ডিলারের কাছে। কসকসে কয়েকটা হাজার টাকার নোট বিনিময়ে নিল। আরশাদ কোনো জবাব দেয় না। ফোন বের করে বারবার দেখছিল তৃষ্ণা কল দিয়েছে কিনা, কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও তৃষ্ণার কোনো কল এলো না। কিছুটা মন খারাপ হলেও সে নিজেই নিজেকে বলল, 7 বছরের অভ্যাস, সময় তো লাগবে। তৃষ্ণার অভ্যাস ছাড়তে পারলেই সোনালীকে আপন করে নিতে পারবে। তৃষ্ণার মতো ব্যাকডেটেড মেয়ের সাথে আর যাই হোক, বর্তমানে তাল মিলিয়ে চলা যায় না। সবার সাথে চলতে হলে সোনালীর মতন খোলামেলা মনের মেয়ে প্রয়োজন।
বুঝতে দেরি হলেও রাকিব তাকে বোঝাতে সক্ষম হয়েছে। এসব ভেবেই কৃতজ্ঞতার হাসি হাসলো আরশাদ, কারণ সামনে সোনালি তার ভবিষ্যৎ আর তৃষ্ণা প্রাক্তন। রঙ্গান হাতে একটা হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়ে আছে তৃষ্ণার সামনে। তৃষ্ণা নাক ছিটকে বলল, এসব খেতে তোমার কেমন লাগে ভাই? দারুণ লাগে। ভালো লাগে? তাই তো বললাম দারুণ লাগে। তুমি কি জানো দারুণ একটা নিম্নার্থক শব্দ? মানে মানে হচ্ছে নাবোধক শব্দ হচ্ছে দারুণ। ভালো লাগার ক্ষেত্রে তুমি কখনো দারুণ ব্যবহার করতে পারবে না, করতে হবে খারাপ লাগার ক্ষেত্রে। তৃষ্ণার কথা শুনে বুকের কাছটায় আড়াআড়িভাবে হাত থেকে কপাল কুঁচকে রঙ্গান বলল, তুই প্রফেশনে টিচার আমি জানি, তাই বলে এমন ছোটোখাটো বিষয়ে ভুল ধরিস না। নিত্যদিনে ব্যবহার করছি, ভুলগুলো না শুধরালে কি হবে? হয়েছে, বুঝেছি, তুমি ভীষণ ভালো কথা বলেছ, হয়েছে, এবার থামো। এই তো আবার ভুল বললে। ভীষণ শব্দটাও তো নিম্নার্থক। রঙ্গান হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আমার দাদি, মাপ চাই, হয়েছে। এই আমি মুখ বন্ধ করলাম, আর কিছুই বলবো না। চল তোর বাসায় যাব। তোর শাশুড়ি মায়ের হাতের কড়া লিকারের দুধ চা খাই না অনেক দিন। চা খাওয়া? তৃষ্ণার কথা শেষ করার পূর্বে রঙ্গানোর মুখে জোর করে হাওয়াই মিঠাই ঠেলে দিয়ে বলল, আর একটা কথা বলবি তো ভালোবাসার গুঁড়ি দিয়ে এক্ষুনি ক্রস ফায়ার করে দেব। আরশাদ নিজের প্রতি নিজের রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে। সে কি করে এমন ভুল করতে পারলো? ভুলে বলে সে সোনালীকে তৃষ্ণা বলে ডাক দিতে পারলো? তার মন মস্তিষ্কে তৃষ্ণা চেয়ে আছে। অবচেতন মন বারবার কেন তৃষ্ণাকে খুঁজছে? রেস্টরুমে এসে হাত মুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দিল আরশাদ। ফোন হাতে নিয়ে দেখতে পেল বেলা তখন 3:10। বিছানায় উপর হয়ে শুয়ে আরশাদ ভাবতে লাগলো, জীবনের মানে আদৌ কি? সংসার মানেই বা কি? ছোটবেলা থেকে দেখেছে বাবা সারাদিন অফিস থেকে ফিরে এসে প্রথমে মায়ের মুখ দেখত। মায়ের যতই কাজ থাকুক না কেন, বাবা আসার সময় হলে সে চিরুনিটা টেনে নিয়ে সামনের চুলগুলো আঁচড়ে নিত। হাত মুখ ধুয়ে চোখে পড়তো হালকা কাজল, শাড়ির আঁচল ঠিক করে নিয়ে অপেক্ষা করত স্বামীর জন্য। আরশাদের বাবাও যেন কম ছিল না, তিনি সন্তানদের জন্য প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসতেন। এর কোনো ভুল হয়নি। চাকরির শেষ দিন অবধি সে তার স্ত্রী সন্তানদের জন্য কিছু না কিছু নিয়ে এসেছেন। যখন নতুন নতুন কোন আইসক্রিমগুলো এদেশে এলো, তখন তার বাবা তাদের জন্য আইসক্রিম নিয়ে আসার পর কিনা কাণ্ড ঘটিয়েছিল তার মা। ভেবেছিল কিছুক্ষণ পরে খাবে, এদিকে আইসক্রিম গলে বিশ্রী অবস্থা। দুই ছেলে মেয়ের আইসক্রিম খাওয়া তখন শেষ। স্ত্রী খেতে পারেনি বলে তার বাবা বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছিল। ভিজে চুপে চুপে হয়ে যখন আইসক্রিম হাতে ফিরেছে, তখন বাড়ির সবাই প্রায় ঘুমে। পরীক্ষা থাকায় আরশাদ পড়ায় ব্যস্ত ছিল। পানির জন্য উঠে এসে দেখল তার মা তার বাবার মাথায় চুল নিজের আঁচল দিয়ে মুছে দিচ্ছে। হালকা স্বরে কঠিন দৃষ্টিতে চলছে শাসন। আর তার বাবা আইসক্রিম বাড়িয়ে দিয়েছে তার মায়ের মুখের সামনে। তবে কি ওটাই ভালোবাসা? ভালো থাকার টনিক ছিল? মায়ের গায়ের ঘামে ভেজা গন্ধ, মাছের আষ্টের গন্ধ তো কখনো বাবার কাছে অসহ্য লাগেনি। কখনো মা যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেত, বাবা তখন নিজ হাতে খাইয়ে দিত। তৃষ্ণাও তো ঠিক তার মায়ের মতন। আরশাদ যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরে, তখন কোথা থেকে যেন দৌড়ে আসে, হাতে থাকা এক গ্লাস ঠান্ডা পানি। আরশাদ যে অবধি তার মাথায় হাত না রাখে, সে অবধি চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরশাদ ভালোবেসে সে কাজটা এতদিন করত, কিন্তু যখন থেকে রাকিব ওদের সাথে মিশতে শুরু করেছে, তখন থেকে সে যেন তার তৃষ্ণাকে দূরে ঠেলে দিচ্ছে। তৃষ্ণায় আজ জান পরাণ বেরিয়ে যাচ্ছে আরশাদের। এসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়েছিল টের পায়নি। যখন ঘুম ভাঙল, তখন মনে হলো তার সারা শরীর ভিজে আছে। হ্যাঁ, সে ঘেমে নিয়ে অস্থির হয়ে আছে। হাত ঘড়িতে সময় দেখতে পেল রাত 1:12। ইচ্ছে হচ্ছিল এখনই সে বাসায় চলে যাবে, কিন্তু বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যাওয়া সম্ভব নয়। অনিচ্ছা সত্ত্বেও আরশাদকে থেকে যেতে হলো। সকাল হতে না হতেই আরশাদ ছুটল তার বাড়ির দিকে। ফ্ল্যাটে এসে দেখতে পেল তালা ঝুলছে তাদের দরজায়। পাশে ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করে জানতে পারল সবাই হাসপাতালে। কারণ আরশাদের জীবন থেকে হয়তো ততক্ষণে ভালোবাসার একটা অংশ মুছে যাচ্ছে। আরশাদ যখন হাসপাতালে পৌঁছেছে, তখন তাকে জানানো হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক, রক্তের প্রয়োজন হতে পারে। যখন সে ধীরে ধীরে কেবিনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন জানতে পারে গতকাল রাতে আনা বাইক অ্যাক্সিডেন্টে ভর্তি রোগী মারা গেছেন।
অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। আরশাদ এই রক্ত জিনিসটা নিতে পারে না। তার প্রচণ্ড গা গুলি উঠে এসবে। এই তো বছর দুয়েক আগের কথা। তৃষ্ণাকে সে নিয়ে গিয়েছিল ভ্যাকসিন দিতে। পালিত বিড়াল কামড়ে দিয়েছিল তৃষ্ণাকে। খুব একটা রক্ত না পড়লেও কেউ রিস্ক নিতে চায়নি। ভ্যাকসিন দিতে গিয়ে তৃষ্ণা নড়ে চড়ে বসতেই হালকা রক্ত বেরিয়ে আসে সূচের আঘাতে। ব্যাস, সেই রক্ত দেখে আরশাদের পৃথিবী উল্টে পাল্টা লাগছিল। আজ চোখের সামনে রক্তাক্ত মানুষ দেখেও নিজেকে সামলে নিতে পারল না। গতকালকে নেশা এখনও কাটলেও মাথায় একটা ভারী ভাব রয়ে গেছে। এর মাঝে এত মানসিক চাপ নিয়ে দাঁড়িয়ে থাকা আরশাদ যখন টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, তখন কোথা থেকে তৃষ্ণা এসে তাকে দু হাতে আগলে নিল। তৃষ্ণাকে দেখে আরশাদ কিছুটা স্বস্তি পেয়ে তার হাত আঁকড়ে ধরে পাশের ওয়েটিং সিটে বসে। তোমার কি শরীর খারাপ লাগছে? তৃষ্ণার প্রশ্নে আরশাদ কিছুক্ষণ চুপ থাকে। এরপর তৃষ্ণার দিকে তাকিয়ে দেখে তার পরনে বাসার পোশাক, সালোয়ার কামিজ পরে আছে। তৃষ্ণার ওড়নায় সে নিজের মুখ মুছে চশমাটা মুছে নিয়ে বলল, হুম, পানি হবে তোমার কাছে? এখানে কেন? কার কি হয়েছে? তুমি রাতে কোথায় ছিলে? ওয়েস্টার্ন রিসোর্টে। ও, বললে না তো। কি আশ্চর্য, কার কি হয়েছে? বাবা মা কোথায়? মা আছে সামনে। বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। মানে? বাবার অ্যাটাক হয়েছে আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? তোমার ফোন বের করে দেখো, জবাব পেয়ে যাবে। কিছুক্ষণ পর বাবাকে একটা পরীক্ষা করাতে নেবে, হার্টে ব্লক আছে কিনা দেখার জন্য। বাবার সাথে দেখা করব, এখন প্রয়োজন নেই। ভারী পুরুষালী কণ্ঠে কেউ আরশাদকে নিষেধ করে। সামনে তাকিয়ে দেখে রঙ্গান দাঁড়িয়ে আছে। আরশাদের সাথে কুশলাদি বিনিময়ের দিকেও যায়নি রঙ্গান। তৃষ্ণাকে বলল, তৃষো, আপাতত প্রয়োজন নেই দেখা করার। চাচা হাইপার হলে সমস্যা হবে। তুই চল, ও এখানে অপেক্ষা করুক। চল আমার সাথে। আরশাদের জবাবের অপেক্ষা না করে রঙ্গান চলে যায় কেবিনের দিকে। গতকাল বিকেল থেকে রাত 8টা অবধি রঙ্গান অপেক্ষা করছিল আরশাদদের বাসায়। আরশাদ আসবে, তার সাথে কথা বলবে এবং কী সমস্যা জানার চেষ্টা করবে। কিন্তু আরশাদ আর ফেরেনি। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও যখন আরশাদ ফেরেনি, তখন রঙ্গান ডিউটিতে চলে যায়। আরশাদের বাবা গতকাল সন্ধ্যা থেকে কিছুটা অসুস্থ ছিল, তবে তৃষ্ণার অবস্থা দেখে কিছু বলেনি। রঙ্গান বা আরশাদের বাবা চেষ্টা করেছে গতকালের সন্ধ্যে যেন অনেকটা আনন্দের মাঝে কাটে। রাত যত গভীর হতে থাকে, ব্যথাটা বাড়তে থাকে। ছেলের প্রতি জমা অভিমানের কারণে সে অসুস্থতার কথা জানায়নি। 3 পাওয়ারের টেনিল খেয়ে ঘুমানোর চেষ্টা করেছিল, কিন্তু রাত 2টোর দিকে তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ধীরে ধীরে ঘামতে থাকে সে। উঠে বসে দাঁড়িয়ে কোনোভাবেই যখন শান্তি পাচ্ছিল না, তখন গোসল করার সিদ্ধান্ত নেয়। ঠিক সে সময়ে আরশাদের মা জেগে ওঠে। বুঝতে পেরে তৃষ্ণাকে এক ডাক দিতেই তৃষ্ণা দ্রুত চলে আসে। দুজন মেয়ে মানুষ মাঝরাতে অসুস্থ মানুষকে নিয়ে কোথায় যাবে বুঝতে পারছিল না, কারণ তাদের একমাত্র ছেলের ফোন তখন বন্ধ। বাধ্য হয়ে তৃষ্ণা তার ভাই এবং রঙ্গানকে কল দেয়। তৃষ্ণার ভাই আগে পৌঁছে গেলেই তাকে নিয়ে হাসপাতালে চলে আসে তৃষ্ণা। কিছুক্ষণ পর রঙ্গান আরশাদের মাকে নিয়ে পৌঁছায়। গতকাল অবধি যা হয়েছে তা নিয়ে কোনো আক্ষেপ ছিল না তৃষ্ণার আরশাদের প্রতি, তবে আজ চাপা কষ্ট অনুভব হচ্ছে। জন্ম নিচ্ছে তীব্র অভিমানের। ডক্টর জানালেন হার্টে 98%-এর 2টো ব্লক রয়েছে। দ্রুত সার্জারি করাটাই উত্তম। এটি অবশ্যই ব্যয়বহুল হবে। পেশেন্টের যা অবস্থা, তাতে যত দ্রুত হয় তত ভালো। রঙ্গান তখন ছিল না, জরুরি কাজে বেরিয়েছে। তৃষ্ণা এবং আরশাদ যখন জানতে পারল, তখন দুজন চুপচাপ ছিল। আরশাদ নিজে জানে তার কাছে এত টাকা নেই। বাবা পেনশনের টাকায় নিজ ইচ্ছেই বাড়ি করেছে। এই মুহূর্তে এত টাকার জোগাড় করা আদৌ কি সম্ভব? অফিস থেকে একদিনের ছুটি নিয়েছিল আরশাদ। আগামীকাল তাকে অফিসে যেতে হবে। চেষ্টা করবে লোন নেওয়ার, তাছাড়া আর উপায় তো নেই। পুরো দিন আরশাদ চিন্তা করেছে, সে সময়ে অসময়ে কতই না টাকা নষ্ট করেছে। এই তো গত পরশু সে 1020 টাকা নষ্ট করেছে মাত্র বন্ধুদেরকে বিয়ার খরচ দিয়ে। অথচ আজ 20,000 টাকা থাকলেও অনেকটা এগিয়ে যেত। অফিস শেষে যখন আরশাদ বাবার কাছে হাসপাতালে গেল, তখন রিসিপশন থেকে তাকে জানানো হলো তার বাবাকে কিছু প্রয়োজনীয় পরীক্ষা করতে নেওয়া হয়েছে, কারণ কাল দিন পর তার অপারেশন। এবং তার হাতে একটা রিসিট দিয়ে বলল সই দিতে। টাকা কখন পেমেন্ট হলো? ওনার ছেলের স্ত্রী মিসেস তৃষ্ণা ওয়াহেদ কিছুক্ষণ পূর্বে আপাতত 2 লক্ষ টাকা পে করেছে। বাকিটা অপারেশনের দিন করবে বলেছে।
আরশাদ রিসিট হাতে চুপচাপ দাঁড়িয়ে রইল। তৃষ্ণার কি আদৌ কোনো প্রয়োজন ছিল তার বাবার জন্য এসব করার, যেখানে তাদের ডিভোর্স ফাইল হয়েছে? ওয়েটিং সিটে বসে প্রায় ঘুমিয়ে গিয়েছিল তৃষ্ণা। শাশুড়ি মায়ের কাঁধে মাথা রেখে ক্লান্তিতে তার দু চোখ আর সঙ্গ দিচ্ছে। আরশাদের মা কিছুটা চেপে বসে তৃষ্ণাকে একটু ভালোভাবে বসে থাকতে দিল। তার সামনে সিটে বসে থাকা ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, আপনার মেয়ে? জি। বিয়ে দিয়েছেন? কিছু না মনে করলে একটা কথা বলি। বলুন। আমার কাছে ভালো একটা সম্বন্ধ আছে, ছেলে ভালো, চাকরি করে, বাবা মায়ের এক ছেলে। আচ্ছা, যদি রাজি থাকেন তো। ছেলে বিয়ে করিয়ে এনেছি এই মেয়ে। ঠিক বুঝলাম না। আমার ছেলের বউ। আরশাদের মায়ের জবাবে ভদ্রমহিলা বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন। বোকা বোকা হাসি দিয়ে বললেন, ছেলের বউকে কেউ মেয়ে বলে পরিচয় দেয় না। দেয় না? তবে আমি এবং আমার স্বামী দেই, কারণ এই মেয়েটা তো আমাদের মা বাবা বলে ডাকে। তবে কেন সে আমার সন্তান নয়? আপনার মতো সবাই চিন্তা করলে। কথোপকথনের মাঝে রঙ্গানী সে আরশাদের মায়ের হাতে কফি দিয়ে যায়। কিছুক্ষণ পর আরশাদের বাবাকে অপারেশন থিয়েটার নিয়ে যেতে হবে। আজ তাই রঙ্গান ছুটি নিয়েছে। আরশাদ তখন রক্ত দিতে এসেছে তাদের সাথে ব্যস্ত। প্রথমে চিন্তা করেছিল রক্ত কিনে আনবে, কিন্তু এর বিরোধিতা শুরু করে তৃষ্ণার বাবা। কারণ রক্ত কেনা বিক্রি করা উভয় হারাম। তৃষ্ণার ভাই ডোনার নিয়ে এসেছে। রঙ্গান চলে যাওয়ার পর ভদ্রমহিলা আবার বললেন, এটা আপনার ছেলে? মাশাআল্লাহ, ছেলে তো বেশ সুন্দর। জি, এটাও আমার ছেলের মতন। সোনালি এইবার দিয়ে 17 বার কল দিয়েছে। আরশাদ প্রতিবার কেটে দিচ্ছে। আজ রাকিবের বাসায় তাদের ছোট্ট একটা গেট টুগেদার রয়েছে। সেখানে যাবে কিনা এর জন্য, কিন্তু আরশাদ আগেই মানা করে দিয়েছিল, সে যতই খারাপ ছেলে বা সন্তান হয়ে থাকুক না কেন, এতটাও না যে তার বাবাকে অপারেশন থিয়েটারে রেখে সে আড্ডা দিতে পারবে। পৃথিবীর সব থেকে বাজে সন্তানের পক্ষেও এটা সম্ভব নয়। বিগত কয়েকদিন যাবৎ একটা অপরাধবোধ তাকে ঘুমোতে দেয় না। সে জানে না সে রাতে নেশা করে এসে কি করেছিল বাসায়। তবে এটা নিশ্চিত তার বাবার অসুস্থতা এই কারণেই অনেকটা বেড়েছে। যদি রাতে রিসোর্টে না থাকতো তবে হয়তো বাবাকে আরও আগে হাসপাতালে নিতে পারতো। ডোনারকে ভিতরে রেখে এসে বাইরে দাঁড়িয়ে কল রিসিভ করে আরশাদ। ফোনের অপর পাশে তখন হাই ভলিউমে হিন্দি গান চলছে। কি মশাই, আজ আসবেন না? না। কেন? রাকিব বলেনি? আমার বাবার আজ সার্জারি আছে। ও আচ্ছা, জানতাম না। আঙ্কেল এখন কেমন আছে? অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। আপনি কি আমার প্রতি রেগে আছেন? জি না। সেদিন দুপুরে কোথায় হাওয়া হয়েছিলেন? দুপুরের পর আপনাকে পেলাম না। রিসোর্টেই ছিলাম। কিছুটা ক্লান্তি ছিল তাই ঘুমিয়েছিলাম। আমি আপনার খোঁজ করেছিলাম, কিন্তু আপনি নিরুদ্দেশ ছিলেন। জি, মাঝে মধ্যে নিরুদ্দেশ হতে হয়। একটা কথা বলবো? বলুন। আমাদের মাঝে সম্পর্ক কি? আমরা দুজনেই রাকিবের বন্ধু। রাকিব আমার বন্ধু ঠিক তেমনি আপনি রাকিবের, তাই বলতে পারেন বন্ধু। যদি বলি এর থেকে কিছু মনে করবেন না। সোনালি, আমি ব্যস্ত, রাখছি। আরশাদ কল কেটে দিয়ে পা বাড়ায় বাইরের দিকে। ভুল একবার করাই শ্রেয়, বারবার নয়। কারণ এবার সময় এসেছে ভুল শুধরে নেওয়ার। দি ফগ ইজ নাও ডিড, দ্য লাস্ট পয়েন্ট অফ হুইচ ইজ দ্য ডিফিসিট ইন দ্য ইউনিভার্স। দ্য ফার্স্ট রেস অফ দ্য সান কেম টু দ্য আর্থ অ্যান্ড disappeared. But why so many evenings around? Love, why aren't you and I together? সামিয়ার লেখা এখনো পড়িস? রঙ্গানকে পাশে বসতে দিয়ে তৃষ্ণা বলল, পড়া হয় মাঝে মধ্যে। বেশ ভালো লিখে কিন্তু মেয়েটা। ভাই জানো, অনেকে এখানে মনে করছে শাশুড়ি মায়ের মেয়ে আমি আর তুমি আমার প্রেমিক। বলেই মুখে হাত দিয়ে হাসতে থাকে সে। তার হাসির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রঙ্গান বলল, কোন ভাইরাস এই চিন্তা ভাবনা করে? রিসিপশনের মেয়েটা, আরও অনেকে। তৃষ্ণার হাসি ততক্ষণে থেমেছে, কারণ রঙ্গান তার ডান হাত নিজের দু হাতে আবদ্ধ করে বলেছিল, তুই আমার বোন নয়। তোকে আমি বোন বলে পরিচয় দেই না, কারণ তুই বোনের থেকে অনেক বেশি। তবে তুই আমার প্রিয়সীও ন, প্রিয়সীর থেকে অনেক নিচে। আমার দিক থেকে যদি প্রেমিকের 1 ইঞ্চি একতরফা ভালোবাসা তোর প্রতি থাকতো, তবে আজ তুই আমার স্ত্রী হতে বাধ্য থাকতি এবং আরশাদ কখনোই আমাদের মাঝে আসতে পারতো না। তৃষ্ণা মুচকি হেসে বলল, সত্যি কি তাই?